শহীদ শরীফ ওসমান হাদির বিচারের যে দীর্ঘসূত্রিতা ছিল, বিচারের ব্যাপারে গভর্নমেন্টের দিক থেকে নীরব সরব আমরা কোনো রেসপন্স পাই না। সেদিক থেকে আজকের ইনকিলাব মঞ্চের প্রোগ্রামে তীব্র এবং ভয়ঙ্করভাবে যে আক্রমণ করেছে পুলিশ, সেটির নিন্দা আমরা রাষ্ট্র পক্ষ থেকে জানিয়েছি। একটু আগে শাহবাগে আবারও আক্রমণ করেছে, সেটার নিন্দা জানাচ্ছি। এটার বিপরীতে গভর্নমেন্ট এভাবে করতে থাকলে এবং আন্দোলনকারীদের দাবির প্রতি না তাকিয়ে, দাবি মেনে না নিয়ে চলমান আন্দোলনকে এভাবে বারবার আক্রমণ করতে থাকলে নিশ্চয়ই এর পরিণতি খুব ভয়াবহ হবে এবং আমরা ডাকসু থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা মাঠে নামতে বাধ্য হব। সেই সতর্কবার্তা এখান থেকে আমরা দিয়ে যাচ্ছি। কোন দল তারা ফ্যাসিবাদ হইতে চায়, আবারও বিচার বিভাগ কন্ট্রোল করবে, তারা আবারও চায় কিভাবে ফ্যাসিবাদ হয়ে উঠতে পারে সেই প্রচেষ্টা একটুখানি করা যায় কিনা। আমরা এটাকে লাল কার্ড দেখাবো আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই সেই পক্ষকে বেছে নিব না যে পক্ষ প্রকাশ্যে টাকার ব্যবসায়ীদেরকে চাঁদা না দিলে পরে পাথর মেরে হত্যা করে। শহীদ শরীফ ওসমান হাদির বিচারের যে দীর্ঘসূত্রিতা ছিল, যেটার কারণে আমরা মনে করছিলাম খুনি বাংলাদেশ থেকে যেভাবে পালিয়েছে এবং বিচারের ব্যাপারে গভর্নমেন্টের দিক থেকে নীরব একটা রেসপন্স ছিল, এসব আমরা কোনো রেসপন্স পাই না। সেদিক থেকে আজকের ইনকিলাব মঞ্চের প্রোগ্রামের প্রতি আমাদের সংহতি ছিল। আজকে যে তীব্র এবং ভয়ঙ্করভাবে যে আক্রমণ করেছে পুলিশ, সেটির নিন্দা আমরা রাষ্ট্রপক্ষ থেকে জানিয়েছি। এখন একটু আগে শাহবাগে আবারও আক্রমণ করেছে, সেটার নিন্দা জানাচ্ছি। এটার বিপরীতে গভর্নমেন্ট এভাবে করতে থাকলে এবং আন্দোলনকারীদের দাবির প্রতি না তাকিয়ে, দাবি মেনে না নিয়ে চলমান আন্দোলনকে এভাবে বারবার আক্রমণ করতে থাকলে নিশ্চয়ই এর পরিণতি খুব ভয়াবহ হবে এবং আমরা ডাকসু থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা মাঠে নামতে বাধ্য হব। সেই সতর্কবার্তা এখান থেকে আমরা দিয়ে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, মূল আলাপে চলে যাই। আমরা একটা ক্রিটিক্যাল টাইম পার করছি। ক্রিটিক্যাল টাইম এর অর্থ হচ্ছে এই টাইমে আমি যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, সঠিক ব্যক্তিকে চুজ করতে না পারি, সঠিক পক্ষ বেছে না নিতে পারি, আবারও একটা ভয়ঙ্কর টাইম অপেক্ষা করছে। বাংলাদেশ 1971-এ স্বাধীন হবার পরে আমরা মনে করছিলাম আমরা এবার বোধহয় বেঁচে যাচ্ছি, এবার বোধহয় স্বাধীন হচ্ছি, এবার বোধহয় মুক্ত হব এবং আমরা মনে হয় পাকিস্তান পিরিয়ডে যে টর্চার যেভাবে ছিলাম সেটা মনে হয় এবার হবে না। কিন্তু আমরা দেখেছি এর পরেও আমরা ভয়াবহ দুর্ভিক্ষ লক্ষ্য করেছি, আমরা এর পরেও সংঘাত লক্ষ্য করেছি, আমরা রক্ষী বাহিনীর আক্রমণ দেখেছি, বারবার মানুষকে নিহত হতে দেখেছি। বিপরীতে 75 আসছে। আমরা ভাবছিলাম সম্ভবত 75-এর পরে আবারও নতুন বাংলাদেশ পাবো, কিন্তু আমরা পাই নাই। আমাদের কাছে আবারও 90 গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। আমরা ভাবছিলাম যে 90 গণ অভ্যুত্থানের পরে বোধ হয় বাংলাদেশ আবার নতুন পথে যাবে, সুন্দর একটি পথ আমরা পাবো, সেটাও পাই নাই। শেষ পর্যন্ত একটা ভয়ঙ্কর ফেসিবাদ আমাদের উপর চেপে বসেছে। এবার 24-এ হাজার হাজার মানুষের জীবন দেবার পর, এত মানুষের পঙ্গুত্ব বরণ করার পর এবার সময় এসছে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এবারে আগামী 12 তারিখ নির্বাচনে 2টা ভোট, তার মধ্যে একটা ভোট হচ্ছে কোনটা? গণভোট। গণভোটে আমরা কোন পক্ষে ভোট দেব? হ্যাঁ, কোনো দল তারা হয়তো না এর পক্ষে যেতে চায়, কখনো কখনো বাধ্য হয়ে হ্যাঁ বলে, আবার তৃণমূলে গিয়ে তারা না এর পক্ষে প্রচার করে, কারণ তারা ফ্যাসিবাদ হইতে চায়, কারণ তারা চায় আবারও বিচার বিভাগ কন্ট্রোল করবে, তারা আবারও চায় কিভাবে ফ্যাসিবাদ হয়ে উঠতে পারে সেই প্রচেষ্টা একটুখানি করা যায় কিনা। আমরা এটাকে লাল কার্ড দেখাবো আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, নিজে হ্যাঁ ভোট দেব এবং নিজের যত পরিসরে পৌঁছানো সম্ভব হ্যাঁ ভোটের পক্ষে সেই মেসেজটা পৌঁছাবো। দ্বিতীয় যেটা, সেটি হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই সেই পক্ষকে বেছে নিব না যে পক্ষ প্রকাশ্যে ডাকার ব্যবসায়ীদেরকে চাঁদা চায় এবং চাঁদা না দিলে পরে পাথর মেরে হত্যা করে। আমরা দেখেছি না? এবং সে সংবাদ চাপিয়ে দেওয়ার জন্য, সেই সংবাদ যখন মিডিয়াতে আসে, মিডিয়ার সে কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয় হুমকি দিয়ে। আমরা এই ভয়ঙ্কর ফ্যাসিবাদ আর চাই না। আমরা চাই না ব্যাংক লুটপাটের একটা ভয়ঙ্কর দৃশ্য দেখার পর 24-এর গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়, সে নির্বাচনে যে দল তার প্রার্থীদের 60% প্রার্থী দেয় ঋণ খেলাপি, যারা আবারও ব্যাংক লুটপাট করবে, সেই দলকে আমরা ভোট দিতে চাই না। আমরা চাই না যে দল 5 আগস্টের পরে সুন্দর বাংলাদেশ আমরা আশা করেছিলাম, পলিটিক্যাল সংঘাতের 91% সংঘাত একটা দল নিজেই করে, সে দলকে নিশ্চয়ই আমরা চাই না। সেই সতর্কতা আপনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন। আমরা বিপরীতে দেখেছি, আমরা অবজার্ভ করছিলাম কোন দল কেমন ঘোষণা করে। জামাতের দিক থেকে দেখলাম তারা একটা ডিজিটাল পাহারাদার অ্যাপ বের করেছে। তারা ঘোষণা দিয়েছে যদি বাংলাদেশে এই নির্বাচনে তারা জয়ী হয়, তাহলে সেই পাহারাদারের সিস্টেমটা সারা দেশব্যাপী চলবে। তার মানে একজন নাগরিক তার যে কোনো জায়গা থেকে কোনো অপরাধ দেখলে, কোনো চাঁদাবাজি দেখলে, কোনো লুণ্ঠন দেখলে, কোনো হত্যাকাণ্ড দেখলে, কোনো একটা অপরাধ দেখলে, সে ডকুমেন্ট সেখানে সাবমিট করবে, 24 ঘন্টার মধ্যে গভর্নমেন্টের ফোর্স গিয়ে তাকে অ্যারেস্ট করবে বা পানিশমেন্টে যাবে।
এই ব্যবস্থা যদি থাকে তাহলে ওই কোনো সাংবাদিকের চাকরিচ্যুতির ভয় পেতে হবে না, এবং আমরা প্রত্যেকটা মানুষ সাংবাদিক হয়ে উঠব। প্রত্যেকটা মানুষ যথাযথ জায়গায় আমাদের আশপাশে ঘটা চাঁদাবাজ আর বাটপারি, লুণ্ঠন এবং যে হত্যাকাণ্ড, গুম খুন এবং নারী হেনস্থার মতো ঘটনা ঘটে, প্রত্যেকটা জিনিস আমরা গভর্নমেন্টের কাছে পৌঁছাতে পারবো এবং সেটার পানিশমেন্ট অন টাইম হবে ইনশাল্লাহ। দ্বিতীয় যে জায়গা, সবচেয়ে বড় জায়গা, যেটা এমপি হয়, চারপাশ থেকে টাকা ধার করে, টাকা মেরে কোনো রকম এমপি হওয়ার পরে যে কয়টা বাজেট আসে, ব্রিজের বাজেট, রাস্তার বাজেট, স্কুলের বাজেট, অন্যান্য উন্নয়ন প্রকল্প, সব কটা প্রকল্প থেকে বিভিন্ন পার্সেন্টেজে বাজেট নেয়। আগে 10% শুনেছি, আর নানা পার্সেন্ট আছে, বিভিন্ন পার্সেন্টেজে তারা টাকা নিয়ে লুটপাট করে এবং নিজের পয়সা, সেই বাংলাদেশের পয়সাগুলো বিদেশে পাচার করে। জামাত যেটা বলেছে, তারা বলেছে আমার টাকা আমার হিসাব, তারা একটা সিস্টেম ডেভেলপ করবে। ফলে আপনার ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, মহানগর পর্যায়ে প্রত্যেকটা জায়গায় তাদের চেষ্টা থাক, প্রত্যেকটা প্রকল্প, বাজেট, কেমন কেমন বাজেট দেওয়া হয়েছে, কি করে খরচ হচ্ছে, প্রত্যেকটা জিনিস সেখানে থাকবে এবং প্রত্যেকটা নাগরিক তার মতো করে সে দেখতে পাবে। এবং জামাত ঘোষণা দিয়েছে তাদের আয় ইনকাম কোন সোর্স থেকে কেমন হচ্ছে সেটাও প্রত্যেকটা নাগরিকের কাছে ওপেন থাকবে। নিশ্চয়ই এটা বড় একটা জায়গা। আমরা দেখেছি 2001 থেকে 5 সাল পর্যন্ত, সেই সময়টাতে অসংখ্য মন্ত্রী দুর্নীতিগ্রস্ত হলো, 2 জন মন্ত্রী তারা কোনো দুর্নীতিতে ছিল না। অর্থাৎ একটা গভর্নমেন্ট রানিং অবস্থায় কিছু মন্ত্রী দুর্নীতি করতে পারে, কিছু মন্ত্রী দুর্নীতি না করে টিকতে পারে। তো আমার সম্ভাবনা, আমি যেটা মনে করি সেটি হচ্ছে, যদি এই অ্যাপ চালু থাকে, এই সিস্টেম চালু থাকে, যদি এই দল ক্ষমতায় আসে, তাহলে অন্য কোনো দলের এমপিও চুরি বাটপারি করতে পারবে না ইনশাল্লাহ। সেই জিনিস আমরা পাবো আশাবাদী। থার্ড যেটা বলবো সেটি হচ্ছে, আমাদের বড় ক্রাইসিস যেটা, সেটা হচ্ছে যুবকদেরকে বেকারের কারখানায় পরিণত করা, যুবকদেরকে এমন প্রতিষ্ঠানে পাঠানো, তাদেরকে বিভিন্নভাবে বেকারত্বের অভিশাপে ব্যস্ত রাখা। সে জায়গায় তাদের জামাতের পলিসি দেখলাম, তারা ঘোষণা দিয়েছে ইয়ুথ ফার্স্ট পলিসি, যেখানে যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা, অপমানজনক কোনো বেকার ভাতা কিংবা অন্য কোনো ফ্যামিলি কার্ড এগুলো না দিয়ে সরাসরি সবার কর্মসংস্থান নিশ্চিত করার জন্য যুগোপযোগী তারা ব্যবস্থা নিয়েছে। আমরা আশা করছি আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে ডাকসু হয়ে জকসু পর্যন্ত আমরা চেষ্টা করেছি সক্ষমতার মিনিমাম লেভেল থেকে হৃদয়ের সর্বোচ্চটুকু দরদ দিয়ে ম্যাক্সিমাম যেটুকু দেওয়া যায়। আশা করব ইনসাফের পক্ষে যারা বলছেন, দাড়িপাল্লার কথা যারা বলছেন, তারা সত্যিকারার্থেই এই কথাগুলোই কমিটমেন্ট যখন পূরণ করবেন, এই দেশে চাঁদাবাজি আর লুণ্ঠন আর হত্যাকাণ্ড আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া আর কখনো ফিরবে না ইনশাআল্লাহ। আমরা সে আশাবাদ ব্যক্ত করতে চাই। বিশেষত ঢাকার এই গুরুত্বপূর্ণ অঞ্চলে আপনারা যারা আসছেন, উপস্থিত হয়েছেন, সবার কাছে 2টা ভোট আবারও চাচ্ছি। প্রথমে হ্যাঁ ভোট, আর দ্বিতীয় কোন মার্কায় ইনশাল্লাহ, 12 তারিখ কোন মার্কায় ভোট হবে ইনশাল্লাহ, জিতবে কোন মার্কায় ইনশাল্লাহ, 12 তারিখ সারাদিন এবার দাঁড়িপাল্লা জিতবে ইনশাআল্লাহ এবং ইনসাফের সমাজ কায়েম হবে, সে আশাবাদ ব্যক্ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ঢাকা 4কে নিয়ে অনেক স্বপ্ন, অনেক পরিকল্পনা, অনেক প্রত্যাশার, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই নির্বাচনে অবতীর্ণ হয়েছি। আপনাদের কাছে অনুরোধ রাখছি, ঢাকা 4-এর জন্য, ঢাকা 4-এর উন্নতির জন্য, ঢাকা 4-এর অবহেলিত এলাকাকে একটি উন্নত এলাকায় পরিণত করার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হায়ের পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই তারুণ্যের উৎসব এবং সাংস্কৃতিক সন্ধ্যায় আপনারা উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে সফল করেছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের প্রধান বক্তা, তিনি ইতিমধ্যে কাছাকাছি এসে গেছেন, তিনি আসবেন, তার বক্তব্য শুনবেন এবং আমাদের এখন থেকে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যার কার্যক্রম চলবে। এরপরে আমাদের প্রধান বক্তা আসবেন, তিনিও বক্তৃতা দিবেন। এভাবে করে আমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে। সর্বশেষ পর্যন্ত আপনারা এই প্রোগ্রামে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে, এই অনুরোধ রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।